খুব খুশি আমি। আমার বারান্দা বাগানের 5টি পিটুনিয়া 5টা রঙের, রানী, লাল, এটা মেরুন, বেগুনি এবং নীল। আর এই যে মেরুনটা, সেটা ভারী সুন্দর। কারণ দেখুন, প্রকৃতির থেকে বড় শিল্পী তো সবসময় বলি কেউ হয় না। এক্ষেত্রে যেন প্রকৃতি শিল্পীর রঙের তুলিটা একটু নড়ে চড়ে গেছে। দুটো রঙের মাঝখানে সাদা রঙের মধ্যে মেরুন রঙটা কেমন যেন একটু ঘেঁটে গেছে, সেজন্যই দেখতে বেশি সুন্দর লাগছে। গতকাল গেছে ভ্যালেন্টাইন্স ডে। প্রতিদেবতা দুখানা গোলাপ নিয়ে এসে দেওয়ার চেষ্টা করেছিল সন্ধেবেলায়, খুব একটা সুবিধে করতে পারিনি, রেখে দিয়েছিলাম, ধরিনি। আজকে ভাবলাম থাক, দিয়েছে যখন, তখন এটা একটুখানি ঠিকঠাক মতো রেখে দিই। ফুলগুলো সত্যিই সুন্দর। কালকে যদি রেখে দিতাম তাহলে আরও হয়তো একটু তরতাজা থাকতো। আমি 3খানা এরকম ফুলদানি কিনেছিলাম, যেটাতে ম্যাগনেট রয়েছে। তার মধ্যে 2টো জলাঞ্জলি গেছে, মানে তারা ভেঙে গেছে, একটাই অবশিষ্ট আছে। জিনিসপত্রের ভার থাকলে অনেক সময় এগুলো খসে পড়ে যায়, তাই জন্য অনেকদিন এখানে কিছু রাখা হয় না। আজকে ভাবলাম বরের দেওয়া গোলাপগুলোই থাকুক। আজকে আমি জলখাবারেতে খাচ্ছি এইটি। 2টো ডিম রয়েছে এর মধ্যে ফেটিয়ে দেওয়া, তার মধ্যে নুন গোলমরিচ দিয়ে। সবজি হিসেবে দেওয়া রয়েছে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর সামান্য একটু রসুন কুচি। খেতেও যেমন সুস্বাদু, পেটটা ভরাও থাকে দীর্ঘক্ষণ, আর একদম একটুখানি তেলে রান্না, কাজেই ব্যাপারটা খুব হেলদিও। এটা এখন আমি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আলিদাদের বাড়ি, আর ওই যে ওখানে হচ্ছে সরস্বতী পুজো। এইখানেই এত বক্স বাজছিল যে আর কান পাতা যাচ্ছিল না। তবে ওদের আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যতদূর শুনলাম, সেই জন্য সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান না, কম্পিটিশান, ছোটো 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 বাচ্চাদের নাচের, কবিতার, গানের কম্পিটিশান, হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানই বলা যায়। তো সেখানে হবে, সব নাম টাম নিচ্ছিল আজকে। তারপরে ওখানে একটা ভালো কিছু হবে আজকে, ভাবছি একটু বাদে আমি বেরোবো। সেই জন্য ওই দিক দিয়ে ঘুরে একটু ঠাকুরটা দর্শন করে নিয়ে তারপর যাব। আমি একটু বাজারে যাব আজকে, দুপুরের পরীক্ষাটা একদম কাছে চলে এসেছে, কয়েকটা জিনিসপত্র কিনে আনবো। লোবান আসতে দেরি হচ্ছে, সেই জন্য দশকর্ম ভাণ্ডারে ওই বিধান মার্কেটে যাব। কারণ ওই হনুমানজির মন্দিরে, যেটাতে আমি অ্যাকচুয়ালি ওটা ভবানী মন্দির, কিন্তু ওখানে যে হনুমান যে আছেন তার কাছে একবার যাব বলেছিলাম, সেটা এখনও যাওয়া হয়নি। ওখানে যখন যাবোই তখন ওই আশপাশ থেকে একটা কোনো ভালো দোকান থেকে একটু লোবান নিয়ে আসবো। আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজোটা সন্ধ্যেবেলাতে, সেই সন্ধ্যেবেলাতে পুজো দেওয়ার পর একটু লোবান জ্বালাবো ঘরে ঘরে। হনুমান ধুন তো চলছেই, এখনও নিচে চলছে। তো নমস্কার বন্ধুরা, আজকে আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলাতে আজকে ব্লগ শুরু করিনি, দুপুরবেলায়, এখন প্রায় শেষ দুপুর চলে এসেছে, এখন আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমি একটু বিশ্রামে ছিলাম সকাল থেকে। কাজকর্ম যেগুলো করেছি সেগুলো প্রাত্যহিক রোজ নামছে, তার মানে গতানুগতিকতার বাইরে আজকে কিচ্ছু করিনি, এমন কিছু করিনি যেটা দেখানো যায় বা ব্লগে ধরা যায়। আর শরীরটা যেহেতু একটু ডাউন আছে, আজকে আমি আমার বেশ কিছু পুরনো বন্ধু, তারপরে 2-3জন কাজিন যাদের সাথে অনেকদিন কথা হয় না, তাদের সাথে কথা বলেছি। প্রত্যেকের সাথে অনেকক্ষণ করে কথা বলেছি, আমি বলেছি, তারাও বলেছে। হ্যাঁ, আমি তাদেরকে ফোন করেছি, তারা আমাকে বলেছে এরপর থেকে তারা আমাকে ফোন করবে। বেশ কিছু মানুষ আছেন যাদের সাথে আমার উভয়পাক্ষিক যোগাযোগ আছে, আবার বেশ কিছু মানুষ কোনো কারণ ছাড়াই যোগাযোগটা কেমন যেন কমে গেছে। তাদের সাথে আজকে যোগাযোগের সুতোটা একটুখানি ঝালিয়ে নিলাম। অনেকদিন শিম গাছে শিম হয়েছে কিনা সেটা দেখা হয় না, দেখি তো শিম হয়েছে কিনা, দেখতে পাচ্ছি না, না বোধ হয়। শিম গাছটা ওপর দিক থেকে একটু মরে মরে মতো গেছে। আর আমি যখন মার্কেটে যাচ্ছি তখন মায়ের জন্য আজকে একটা শাল কিনবো, কিনে দেখি কাল পরশুর মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মা আমার জন্য যে শালটা কিনেছেন, সেই শালটা মা বলছেন যে তোকে এই ইয়েতে পাঠিয়ে দেবো, তাহলে তুই এই শীতে একবার দুবার একটু গায়ে দিতে পারবি। আমি বললাম দরকার নেই, কোনো প্রয়োজন নেই, আমি যখন দিনহাটায় যাবো মেয়ের পরীক্ষার পর তখন আমাকে দিও, আমি পরের শীতে গায়ে দেবো। তারপর মাকে বললাম, মা তোমার জন্য তো একটা কিনেছি, ঠিক আছে তাহলে যখন যাবো তখন ওটা দিয়ে দেবো। দূর, আমার যা শরীরের অবস্থা দেখি পরের বছর বাঁচি কিনা। আমার কথা শুনে মনটা এত খারাপ হয়ে গেল। আমি জানি এগুলো একদমই ফালতু কথা, কিন্তু মা খুব ক্যাজুয়ালি বলেছে, নর্মাল যেরকম আমার শ্বশুরমার সাথে প্রায়ই বলে আমি কি আর বাঁচবো, এরকম কথাবার্তা। কিন্তু সেটা শুনে আমার না মনটা খুব খারাপ হয়ে গেছে, যে না, বললো, কথাটা কোনো গুরুত্ব দিতে চাইছি না, কিন্তু তাও যাতে এখন তো আবার কদিন একটু ঠান্ডা মতো পড়ছে, আর মার যেহেতু বয়স হয়েছে, যেহেতু ঠান্ডাটা লাগে বেশি, সেহেতু মাকে বললাম যে ঠিক আছে, তোমাকে আমি এই সপ্তাহেই পাঠিয়ে দেবো শালটা, তুমি একবার অন্তত একটু গায়ে দিও। মা বলছে না না, দরকার নেই দরকার নেই, আমি পরের বছর বাঁচবো, তুই চিন্তা করিস না। আমি বললাম তুমি আমাকে বললে কেন তাহলে? আমার মনটা এত খারাপ হয়ে গেল। তো আচ্ছা, মা আমাকে আজকে সকালবেলায় ফোন করে রাগ করিস না মা, পুজো করেছি আসলে আমার নাতনিটার মাধ্যমিক, তো তাই জন্য পুজো করেছি, পরের বার থেকে আর এইরকমভাবে করবো না, যজ্ঞ করে লোকজন খাইয়ে আর পুজো করবো না। তো আমি ঠিক আছে তাই। আর দেখলাম যজ্ঞ করেওছে টুপু আমাদের সবার নামে সংকল্প করে, যা দেখলাম। এই জায়গাটা তাকিয়ে তাকিয়ে দেখছি, এত ভালো লাগছে না দেখতে। ও, এই যে রংখানা যে এত ভালো লাগে আমার।
কাজেই বুঝতে পারছেন কয়েকটা কাজ নিয়ে আজকে মার্কেট যাব। একটা হচ্ছে হনুমানজির সঙ্গে একটু দেখা করে আসি, মেয়েটার পরীক্ষার আগে পরীক্ষার জন্য একটুখানি প্রার্থনা জানিয়ে আসি, লোবান কিনে আনি আর মায়ের একটা শাল কিনে আনি। আর একটা জিনিসও কেনার ইচ্ছা আছে, সেটা হচ্ছে ছোট্ট মতো একটা ওই সেলোর বোতল নেব, যেটা হচ্ছে টুকুর সকালবেলাতে যাবে ওটস খেয়ে, ভাত খেয়ে পরীক্ষা দিতে যেতে চাইছে না, ভাত খেলে বাসে করে যাবে, বলছে মা আমার একটু গাটা কীরকম পাক দেয়, কিন্তু পরীক্ষা শেষ হবে 1:30টার সময়। অতক্ষণ সময় মানে ও ওটসটা খাবে ধরুন 7টারও আগে, ওই 1:30টা পর্যন্ত কিচ্ছু না খেয়ে থাকবে, এটা হয় নাকি? তো ওর বক্তব্য যেহেতু 7:30টার সময় বাস আসবে, তারপর সেখান থেকে ওরা 10:30টায় পরীক্ষা শুরু হবে, 9:30টার মধ্যে ওরা ওই সেন্টারে পৌঁছে যাবে সেহেতু। তা আমি বলেছি যে ঠিক আছে, তাহলে তোমাকে আমি একটু গ্লুকন-ডি গুলে দেবো একটা বোতলে, তুমি সেটা নিয়ে যাবে, ওটা নিয়ে তুমি খাবে, একটা সিপার মতো চাইছি, দেখি সেটা পাই কিনা। টিফিন নিতে চাইছে না, কিন্তু আমি বলেছি কি টিফিন ছাড়া হবে না, একটা গোটা ফল নিয়ে যাবে, আপেল দিয়ে দেবো একটা, ব্যাস। এই আগের দিনের ব্লগটা দেখছি একটা মন্তব্য আসছে যে আমি আমার হাজব্যান্ডের ইমেজ খারাপ করছি। প্রথমত হচ্ছে আমাদের জীবনটা না ইচ্ছা পূরণের গল্প নয়, এটা একটা বাস্তব জীবন, সেখানে উঁচ নিচ ভালো খারাপ আসতেই পারে। আর তিনি এমন কিছু গর্হিত অপরাধ করেননি যেটার জন্য তিনি গর্হিত সাজা পেতে পারেন বা তার জন্য তার সব কিছু ভুলুণ্ঠিত হয়ে যাবে। উল্টো দিক থেকে যারা দেখছেন তারা এটা বিলক্ষণ জানেন যে এই ধরনের জিনিসপত্র প্রতিটা সংসারেই হয়ে থাকে। খুব ভালো করে যিনি বা যারা মন্তব্যগুলো করছেন তারা বুকে হাত দিয়ে বলুন তাদের নিজস্ব এরকম কোনো অভিজ্ঞতা নেই কি, আশপাশে তারা প্রত্যক্ষ করেননি এই ধরনের অভিজ্ঞতা, সেটা কি হয়েছে? আর সেটা যাদের সাথে হয়েছে তাদের সম্পর্কে কি আপনারা ভীষণ খারাপ ধারণা পোষণ করেন? পার্সোনালি এমন কিছু মনে করি না যে তিনি এমন কিছু মারাত্মক অপরাধ করে ফেলেছেন, যেটা হয়েছে যে সব সংসারেই হয়ে থাকে কম বেশি। আর উনি অত্যন্ত পরিমাণে বেশি পরিশ্রম করছেন, অতিরিক্ত কাজ করছেন, দিনে 3-3.5 ঘন্টার বেশি 24 ঘন্টায় তিনি ঘুমোচ্ছেন না, দেহে ক্লান্তি অসম্ভব বেশি, যার ফলে তিনি ভারসাম্য রাখতে পারছেন না, সংসারের দিকে হুঁশ তাল কোনো কিছুই তার নেই। হ্যাঁ, তো কখনো কখনো পার্টনারের বা আমার একটু অসুবিধে, মানে এক্ষেত্রে আমারই একটু সমস্যা যে হতেই পারে ভার্চুয়াল ডায়েরির পাতায় একদিন সেটা ধরা হয়ে থাকলে না, আমি খুব নিরপেক্ষভাবে বলছি না, আমারও সেরকম মনে হচ্ছে না যে আমি বিশাল গর্হিত কিছু অপরাধ করেছি, আর না এত বর্কহলিক একজন মানুষ, তিনি কাজ করছেন, তিনি 3 ঘন্টা ঘুমোচ্ছেন, সেই জন্য তিনি বিশাল কিছু অপরাধ করেছেন। হ্যাঁ, এটা ঘটনা, ভারসাম্য রাখতে পারছেন না, একদিন আমার ভার্চুয়াল ডায়েরিতে সেটা ধরা পড়েছে, এটা ঘটনা। তবে বিষয়টাকে কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি, কারণ চ্যানেলটা আমার, এডিটিং আমার, ভদ্রলোককে আপনারা আমার ব্লগে দেখে যে একটা খুব ভালো ইমেজ এতদিন ধরে তৈরি হয়েছে, কোথাও না কোথাও সেখানে গিয়ে আপনাদের মনে হচ্ছে হাওয়ায় একটু দোলা লেগে গেল, সেটাকে কমপ্লিমেন্ট হিসেবেই নেওয়া উচিত, তাই নয় কি? আপনারা আমার ব্লগের মাধ্যমেই ভদ্রলোককে জানেন যে উনি অত্যন্ত ভালো মানুষ, বাস্তবেই তিনি সেটা। একজন ইউটিউবারের হাতে না ম্যানিপুলেট করার অনেক পাওয়ার থাকে, কিন্তু অনেক কিছুই হয় যেটা হয়তো বা একটু টুইস্ট করে এদিক ওদিক করে ইয়ে করলে আমি নিজেই আমার নিজের দলে অনেক লোক ভারী করতে পারি, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। আফটারঅল তিনি আমার হাজব্যান্ড, আমার মেয়ের বাবা, এবং অত্যন্ত ভালো একজন মানুষ। কিন্তু কখনো কখনো একটু ভারসাম্যের অভাব হয়ে যায়, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিতে চাই, যারা মন্তব্যটি করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। বিকেলবেলায় বেরোবো, কিন্তু সন্ধে হয়ে গেল, ইচ্ছে করেই হলো। প্রথম কথা হচ্ছে ভাতটা খাওয়ার পর একটু কেমন যেন একটু গড়িমসি লাগছিল, তারপরে এসে গেল বর, তারপর তাকে খেতে দেওয়ার পর অনেকক্ষণ কথাবার্তা হলো, তারপরে রাগের জলটা মোটামুটি সেই গলিয়ে ফেললো, বেশ মিষ্টি মিষ্টি কথা বলতে, ভদ্রলোক কথাটা খুব ভালো বলেন, তো যাই হোক সেটা হলো। তারপরে আমি দেখলাম যে এখন বেরোলে না হুড়োহুড়ি পড়ে যাবে, সেজন্য একবারে পুজো টুজো করে সব কিছু সেরে তারপর সন্ধে হয়ে যাওয়ার পর বেরোচ্ছি। তো যখন বেরোচ্ছি তখন একবার ওদিকে চলেও যাচ্ছিলাম, তারপর মনে হলো যে না, একবার একটু ঢু মেরে যাই, এত গান বাজনা, পাড়ার ছোট ছোট বাচ্চাদের কি পরিমাণ উল্লাস, কেন সেটা তো একটু দেখে আসি, যদিও জানি কেন, কিন্তু তাও মূর্তিটাকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল, কারণ এটা তো একটি নির্দিষ্ট ক্লাব হয়তো করছে, কিন্তু সেই ক্লাবটি সম্পূর্ণভাবেই একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট, সুতরাং জিনিসটা ভালোই হচ্ছে বলে আমার মনে হলো। এটা আমার ছোট শ্বশুরের বাড়ি, একটু আগে আমাদের বাড়ির দেওয়ালটা পেরিয়ে এলো এবং গিয়ে দেখলাম মা সরস্বতীর মূর্তিটা এত সুন্দর হয়েছে যে সত্যিই খুব সুন্দর লাগছে। তো এই অঞ্চলের কিছু কিছু বাচ্চাদের জন্য জিনিসটা সত্যিই ভালো হয়েছে, তারা 2 দিন ধরে খুব আনন্দ ফুর্তি করবে, এটাতে খারাপ কিছুই নেই। শুধু একটাই যে বড্ড জোরে জোরে গান বাজছে, সেটা আশপাশের মানুষদের কর্ণগোহরে মানে ঝালাপালা অবস্থা, কিন্তু ঠিক আছে, 1-2 দিন এইটুকু সহ্য করে নেওয়াই যেতে পারে। এই অঞ্চলের এই জায়গায় পুজো করার কিন্তু একটা যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে। এই অঞ্চলের সবার ঘরেতে সরস্বতী পুজো হয় এমনটা নয়, কিছুদিন আগে পর্যন্ত খুব কতিপয় মানে মানুষদের বাড়িতেই হতো, তো তাতে করে না মানে আশপাশের মানুষদের
যেদের বাড়িতে পুজো হতো তাদের বাড়িতে প্রচণ্ড ভিড় হয়ে যেত, সেই সমস্ত গেরস্তরা একটু বিরক্ত হতো। সে আন্দাজে এখানে একটি পুজো হচ্ছে, সবাই ভিড় করে একটা পুজোতেই অঞ্জলি দিচ্ছে। বিষয়টা কিন্তু সত্যি সত্যি ভালো হয়েছে, সম্মানজনক এবং খুব সিস্টেমেটিক হয়েছে। তো সেখানে মানে ভালো ভালো আমাদের বাড়ির পাশে নন্দ, তার মেয়েও নাচলো। আমি এসে পরে শুনতে পেলাম যে ওর নামটা ধরে ডাকছিল, কিন্তু সেই সময়টা আমি টুপুরের জন্য জলখাবার বানাচ্ছিলাম, তাই জন্য সেটা দেখতে পেলাম না। কিন্তু যেটা হয়েছে সেটাতে আমার ভালোই লাগছে। তো যাই হোক, আপাতত চলে এলাম হচ্ছে বিধান মার্কেট, এবং এসে দেখলাম অবিবেচকদের কাণ্ড কারখানা। এক একটা মোটর বাইক স্কুটি এমন অসভ্য হয়ে থাকে তাদের মালিকেরা। রাস্তায়, এই বিধান মার্কেটের ছোট রাস্তা, তার মধ্যে কোথায় রেখেছে দেখুন, অর্ধেকটা রাস্তা জুড়ে তারা বাইকটা রেখে দিয়েছে। হ্যাঁ, গাড়িটাও রয়েছে সেরকম ভাবে, কিন্তু গাড়িটার পরিসরটা অনেকটা বড়। একটা গাড়িকে আপনি ইচ্ছে করলে চেপে ছোট করতে পারেন না। আমি কিছুদিন আগে দেখলাম মাঝ রাস্তায়, বিশ্বাস করুন, মাঝ রাস্তায় একটা মোটর বাইক দাঁড় করানো রয়েছে। ধাক্কা মারলে সে ধাক্কা যে মেরেছে তার দোষ, কিন্তু কিন্তু যিনি এরকম অসভ্যের মতো রেখে গেছেন, দোষটা কিন্তু তার নয়। এটা কিন্তু কেবলমাত্র বাইকের ক্ষেত্রে নয়, টোটো, অটো, গাড়ি, সবার ক্ষেত্রে এই ধরনের সেন্সগুলো না বড় অভাব। তো যাই হোক, আপাতত দশকর্ম ভাণ্ডার থেকে নিয়ে নিলাম লোবান, এবং ধূপ কাপও নিলাম। লোবান ডাস্টও নিয়েছি, তাছাড়া ধূপ কাপ নিয়েছি যেটা গোবরের তৈরি। এটা খুব বেশি প্রয়োজন এখন এই মুহূর্তে, তো আমার খুব বেশি করে প্রয়োজন। তো লোবান আমাদের সুভাষপল্লী বাজার তথা রবীন্দ্রনগরের বাজারে কোথাওই পাওয়া যায় না। এটা বিধান মার্কেটের বড় বড় কয়েকটা দোকানেই পাওয়া যায়। তবে এটা যখন পেলাম আমি বুঝতে পারলাম যে এখান থেকে কেনাটা অ্যামাজনে কেনার থেকে অনেক কম ঝামেলার এবং অনেক রিজনেবলও। তো সুতরাং ডাস্ট পেয়েছি যেহেতু লোবান, সেটা আমি কিন্তু আমার ধুনোর মধ্যে দিয়ে দিতে পারবো, সেটা একটা খুব ভালো জিনিস হলো। তো তারপর পূর্বাশাতে ঢুকেছিলাম। পূর্বাশায় আমি স্টাইল পেলাম না, ঠিক তার পাশের দোকান, যেটা পেলাম না মানে পেলাম, মায়ের জন্য পছন্দ হলো না। তার পাশের দোকানটা হচ্ছে মোহিনী বস্ত্রালয়। এখানেও আমি শাশুড়িমার সাথে দু একবার এসেছিলাম, এরাও ভালো জিনিসপত্র রাখে। এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে আমি একটা আমার মায়ের জন্য শাল। এখন যেটা খুলছে আমি কিন্তু সেই শালটাই নিয়েছি। তো তারপরে চলে গেলাম বাসনের দোকানে, সেখান থেকে সিপার নিতে পারলাম না। টুপুর আসার আগে আমাকে বলছে আমি কি বাচ্চা যে আমি সিপার দিয়ে খাবো, সেই জন্য এরকম একটা বোতল নিয়ে নিলাম, যেটাতে ওকে আমি দিয়ে দেবো হচ্ছে গ্লুকন ডি। তারপরে সেখান থেকে যাচ্ছি হচ্ছে হনুমানজির ওখানটায়। মাঝখানে একটু ফল নিয়ে নিয়েছিলাম, কারোর বাড়িতে গেলে তো আমরা শুধু হাতে যাই না, হনুমানজি ঘরের কাছে যাচ্ছি, তার জন্য তো একটু ফল নিতেই হবে। তো এই শাল দেখতে দেখতে হঠাৎ আমার মাথায় একটা জিনিস খেলে গেল, সেটা হচ্ছে আমার নিজের কাছে কিন্তু একটাও সাদা শাল নেই। আশা করছি বুঝতেই পারছেন কি বলতে চাইছি। যাই হোক, একটু আগে পেরিয়ে এলাম হচ্ছে হোটেল গণপতি। কিছুদিন আগে আমার ননদের এখানে রিসেপশন হয়েছে। তারপরে এলাম ভবানী মন্দিরে। মায়ের সামনে একটা লাল কার্পেট বেছানো রয়েছে, সেখানে ভক্তরা বসবে, মায়ের সামনে দর্শন করবে। কিন্তু দেখুন সামনে পুরোহিত, অল্প বয়সী একটা ছেলে, প্রেম করছে, তার প্রেমিকার সঙ্গে প্রেমালাপ করছে। ন্যূনতম মানে খেয়াল হুঁশ কিচ্ছু নেই যেখানে ভক্তরা বসবে। এমন এমন সব কথা বলছে যেখানে সামনে বসে থাকাটা খুব ডিফিকাল্ট, অস্বস্তিকর যে শুনছে তার জন্য। সেই জন্য উঠে গেলাম, ভেতরে চলে গেলাম হনুমানজির ওখানটাতে। আমি ভেবেছিলাম আমার যে সন্ধ্যেকালীন জবটা আমি ওইখানেই বসে বসে করবো মা ভবানীর সামনে, কিন্তু সেটা হলো না। ভেতরেও একজন পুরোহিত আছেন, তবে তিনি খুব একটা প্রতিক্রিয়াশীল মানুষ না, আমিও কাউকে কিছু বলিও নি, যে যার মতো থাকতে চায় থাকুক গে। তো এখন আমার হনুমানজির সাথে একটু দরকার ছিল, তাকে একটু মুখ দেখানোর প্রয়োজন ছিল, তার মুখটাও দেখার প্রয়োজন ছিল। হনুমানজির সামনে ওই একটুখানি যেটা কাশিকুল কিনেছিলাম, নারকেল কুল আর কি, সেটা দিয়ে দিলাম। তারপরে বললাম ঠাকুর খাও, ভালো রেখো, সবাইকে ভালো রেখো, এইসবগুলো যা যা বলে থাকি। তারপর ভবানীর সামনে একটুখানি এলাম, মা ভবানীর সামনে। এখন ছেলেটি এইখানে নেই, কিন্তু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার কাজ করে যাচ্ছে। সে আমি বললাম তুমি তোমার কাজ করো বাপু, মনে মনে আমি আমার কাজটা করে নিই। মাকে একটু নম করলাম এবং বেরিয়ে গেলাম। এবং আজকে আমার কপালে জুটেছে হচ্ছে এই রকম মানুষই। এই যে দেখুন, এখন যিনি কানে নিয়ে বসে আছেন ইনি আসলে দিনহাটার মানুষ। তার বউয়ের সাথে কথা বলছে যে তুই আমাকে না জানিয়ে ওকরা বাড়ি কেন গেছিস। এই কথাটা যখন সে বললো তখন আমি বুঝলাম বেড়া দিনহাটার লোক। তারপরে এই যে দেখুন, এখনো চলছে এই বিজি রাস্তা, তার মাঝখানে মাঝে মাঝে একটা হাতে তো কানে তার ফোন রয়েছে, আর একটা হাত ছেড়ে ছেড়ে সে ঝগড়া করছে। প্রসঙ্গত জানাই, ওই বাচ্চা পুরোহিতটি প্রথমে যখন ঢুকছিলাম তখন প্রচণ্ড রসের গল্প হচ্ছিল, তারপর যখন বেরোলাম তখন দেখছি তিনিও ঝগড়ায় ব্যাপারটাকে পর্যবসিত করেছেন, আর এখন ইনি তো ঝগড়াই করছিলেন। তারপর আমি বললাম দাদা সাবধান, একবার বলাতেই দেখলাম ফোনটা কেটে দিয়ে পকেটে রেখে দিল। ইতিমধ্যে এই জায়গাটা তিলক রোড পেরিয়ে গেছে, বুঝতেই পারছেন অনেকটা সময় কিন্তু সে বউয়ের সঙ্গে ঝগড়া করেছে। তারপর অবশ্য গল্প স্বল্প করলাম, লোকটার সাথে আমার কথা বলে ভালোই লাগলো। হ্যাঁ, লোকটার বাড়ি হচ্ছে বলরামপুর রোডে, দিনহাটাতে বলরামপুর রোডে। এমনিতে দেশওয়ালি মানুষ, আমার তো
ভালো লাগবেই খুব স্বাভাবিকভাবে। আর বললো যে অনেক বিঘা জমি ছিল, কিন্তু ভদ্রলোকের একটিমাত্র ভাই ছিলেন যার কিডনি খারাপ ছিল, তার চিকিৎসায় তিনি সর্বশান্ত হয়ে এখন পৈতৃক সূত্রে এখন বসত ভিটেটুকু ছাড়া আর কিছুই নেই। বউকে ভালোবাসেন, হারানোর ভয় পান খুব, তাই জন্য বউর উপর হম্বিতম্বিও করেন খুব বেশি। 3টে বাচ্চা, পরের 2টি যমজ কন্যা, প্রথমটি ছেলে, সব গল্প স্বল্প হলো। লোকটা এমনি কিন্তু ভালো। তো তারপর আমি বাইরের পোশাকেই কেন এখানে চলে এলাম জানেন? নিচে শুনলাম আলপনাদি ঢোকার সাথে সাথে বললো যে রানী এসেছিল নিচে তোমার খোঁজ করতে একটু আগে। তারপরে আলপনাদি জিজ্ঞেস করেছে কেন মা, কি হয়েছে? বলে না কিছু না কিছু না। আমি তখনই বুঝেছি ওর খিদে পেয়েছে, ওই জন্য না আলপনাদিকে কিছু বলেনি। আলপনাদি সন্ধ্যেবেলাটাতে একটু সিরিয়াল টিরিয়ালগুলো দেখে, টুপুর মোটেই চায় না এই সময়টা আলপনাদিকে ডিস্টার্ব করতে, সেই জন্য কিছু বলেনি আর কি। আমি সঙ্গে সঙ্গে উপরে গেলাম, বলছে মা প্রচণ্ড খিদে পেয়েছে, কিছুটা বানিয়ে দাও। সঙ্গে সঙ্গেই সেটা বানাতে শুরু করলাম, আর জাস্ট কাঁধ থেকে ব্যাগটুকু নামিয়েছি, হাত দুটো ধুয়েছি আর পা দুটো ধুয়েছি, ব্যাস। তারপরেই চলে এলাম, এই যে এটা বানিয়ে দিলাম ওকে একটু গোলা রুটি প্যানকেক। আমি শুধু প্যানকেক এটাকে বলতে আমার খুব অদ্ভুত লাগে, দেখতে প্যানকেকের মতো হয় না তাই। তো যাই হোক, সবাই জানেন এটা কীভাবে বানাতে হয়, নতুন করে আর বলছি না। তো এখন একটুখানি সস দিয়ে দিলাম, একটু বেশি করে সস দিলে খুশি হয় খুব বেশি, কিন্তু দেওয়া যাবে না, সামনে পরীক্ষাটা হয়ে গেলেই দেবো আবার। তো একটু জাস্ট একটা ওই ছোট্ট একটা পাউচগুলো হয় না, ওই পাউচে 1 পাউচ সস যেটুকু হয়েছে। তো রাগ হয়ে গেছিলো একটু, আমি বললাম যে মা কিছু করার নেই, এটুকু দিয়েই খেয়ে নাও, তুমি তোমার লক্ষ্মী মা বলো। তো যাই হোক, আর কিছু বলেনি। তো এখন একটু ছাদে এলাম বাচ্চাদের নাচগুলো দেখতে। তো ঠিক আছে, আমারও একটু অসুবিধে হয় মাঝে মাঝে যে বয়সের যে জন্য নাচ বা গান নয় সেটা সেই বয়সে করলে বড় খারাপ লাগে। অল্প বয়সী বাচ্চারা অল্প বয়সী বাচ্চাদের মতো গান চুজ করুক, কিন্তু এইটুকু বাচ্চাগুলো লাস্ট সময় রমণী হয়ে যখন নাচে, সে গানের না মানে বোঝে না কিচ্ছু, ঠিক আছে। আর তারা যদি বলে যে গান গাইছে সেটার মানে কি, বড়দের জিজ্ঞেস করতে যদি যায়, তখন তো কেলেঙ্কারি ব্যাপার বড়দের জন্য। আর যদি তারা নিজেদের মতো করে একটা কিছু বুঝে নেয়, এখন তো অকালপক্ষ বাচ্চার সংখ্যাই বেশি, তাহলে সেটাও খুব একটা ভালো কিছু নয়। সেজন্য গানটা যখন চুজ করবে তখন একটু ঠিকঠাক, যাই হোক, গার্জিয়ানদের করা উচিত। তো ঠিক আছে, এই অঞ্চলের বাচ্চাদের জন্য তাদের আনন্দ করছে, এইটুকুই যথেষ্ট, এইটুকুই আমার মনে হয়। তো এখন সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, আমারও এবার কাজকর্ম ঝড়ের গতিতে শুরু হয়ে গেল। অনেক কিছুই করেছি, কিন্তু সেগুলো আর ব্লগ করিনি। আজকে একটু বন্ধু বান্ধবদের সাথে গল্প করেছি অনেক বেশি। এবং এইখানটাতে যখন আমি কাজটা করছিলাম, তখন একটা হরিবোল করে একটা মৃতদেহ গেল, সেটা ওই শববাহী গাড়িতে, কিন্তু কে গেল রাত্রেবেলায় ঠিক বুঝে উঠতে পারলাম না। পাড়া প্রতিবেশীর মধ্যে কে গেলেন ঠিক, এখন পরিস্থিতিটা আমাদের এরকমই যে পাশে কেউ মারা গেলেও জানতে পারি না, কিন্তু ঠিক গেলেন তাকে সেটা বুঝতে পারলাম না। তবে যে হরিবোল যে ডাকটা, সেটা শুরু হলো আমাদের বাড়ির পাশের গলি থেকেই, মানে এই যে এখানে একটু আগে গিয়েছিলাম সরস্বতী পুজোর সেখান থেকেই। তো যাই হোক, সকালবেলা উঠে জানতে পারবো যে কে গেলেন। এখন আপাতত কাজটা সারি, তারপর আপনাদের সামনে আসছি। সুপ্রভাত বন্ধুরা, কালকে কাজকর্ম সারার পর এখানে গরম জলের কাপটা নিয়ে, মানে গ্লাসটা নিয়ে বসেছি, তখনই আমার এক বন্ধু ফোন করে। কালকে আমি অনেক বন্ধুদের ফোন করেছি, কয়েকজনকে আর কি। তাদের মধ্যে একজনের ফোন নাম্বার চাইছিলাম একজনের কাছে, মানে তার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে। তো সে আবার তাকে ফোন করে বলছে ঝিনুক তোর খোঁজ করছিল। তো সে তখন রাত্রেবেলায় ফোন করে, 1.5 ঘন্টা কথা হয়। তারপরে কথা হতে হতে ততক্ষণে জল খাওয়া হয়ে গেছে, তারপর আর একটু জল নিয়ে এসেছিলাম। যা কথাবার্তা হওয়ার পরে গ্লাসটাকে এখানে রেখে আমি এখানেই ঘুমিয়ে পড়েছি। তো যখন ঘুম ভেঙেছে তখন বাজে 2:30। তারপর উঠে গিয়ে শুতে গেছি। তো বুঝতেই পারছেন, আর ব্লগটাকে এন্ড করা হয়নি, সেই জন্যই মূলত এলাম। তো আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, একটু বাদেই নতুন একটা ব্লগ শুরু হবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।